সংখ্যালঘুদের country with even more সংখ্যালঘুদের in Bangladesh. বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো স্বাধীনতার পর থেকেই চলমান। এখনো অবধি দেশের বিগত বা বর্তমান কোনো সরকারই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শুধু নিরাপত্তা না, যে সকল ইসলামিক সন্ত্রাসীরা দেশের সংখ্যালঘু হিন্দু কিংবা আদিবাসীদের উপর ভয়ঙ্করভাবে অত্যাচার করে তাদের সর্বোচ্চ শাস্তি কখনোই নিশ্চিত করা সম্ভব হয়নি। এই সকল ইসলামিক সন্ত্রাসীরা সবসময় কোনো না কোনোভাবে নিজেদের মুক্ত করে নেয়। সবাইকে নমস্কার, আমি বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের এই রিপোর্টে আমি আলোচনা করার চেষ্টা করব বিগত সরকারের আমলে দেশের সংখ্যালঘুরা কতটুকু নিরাপদ ছিল বা বাংলাদেশের সরকার দেশের সংখ্যালঘুদের কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে। আশা রাখছি আজকের রিপোর্টটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমেই বিগত সময়ের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। গত 28 ডিসেম্বর 2017 সালে প্রথম আলোর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল সংখ্যালঘু নির্যাতনের পর প্রশাসন নীরব। সেদিন রাজধানীতে বিশ্ব মানবাধিকার বনাম বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা শীর্ষক গোল টেবিলের আলোচনায় বক্তারা বলেন, রাজনৈতিক ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিঃস্বার্থ এর জন্য সংখ্যালঘুদের উপর হামলা, হত্যা ও নির্যাতন করেছে, কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখা যায় উক্ত ঘটনাগুলো ঘটার পরে প্রশাসন সম্পূর্ণভাবে নীরব ভূমিকা পালন করে। অন্যদিকে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বিচার না হওয়ায় দেশের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা বাড়ছে এবং এই সকল ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সেই আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, গত 5 দশকে আনুমানিক 1,13,00,000 হিন্দু ধর্মাবলম্বী দেশান্তরিত হয়েছেন। অন্যদিকে দেশে বসবাসরত 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠীকে এখন পর্যন্ত আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়নি। গত 22 জুলাই 2019 সালে বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের নিয়ে বিবিসি বাংলার একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে উল্লেখ করা হয় যে 1911 সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব বাংলায় হিন্দুরা ছিল 31%, 1941 সালে 28%, 1974 সালে আদমশুমারিতে তা কমে দাঁড়ায় 14.6%। অন্যদিকে 2011 সালে সেটি আরো কমে দাঁড়ায় 9.6% এবং বাংলাদেশের সর্বশেষ যে আদমশুমারিটি অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ 2022 সালের আদমশুমারি অনুযায়ী দেশে বর্তমানে হিন্দুদের সংখ্যা মাত্র 7.95%, অর্থাৎ প্রতিনিয়ত দেশে হিন্দুদের শতকরা হার কমছে। অন্যদিকে 2018 সাল থেকে 6 বছর অর্থাৎ 2024 সাল পর্যন্ত দেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় সর্বমোট 307টি মামলা হয়েছে, যার মধ্যে চার্জশিট হয়েছে 179টির আর বিচার সম্পন্ন হয়েছে 7টির। 121টি মামলার কোনো অগ্রগতি হয়নি, অর্থাৎ বাংলাদেশ সরকার গত 6 বছরে সংখ্যালঘুদের দায়েরকৃত মামলার মাত্র 2.18% মামলা সম্পন্ন করতে পেরেছে। তাহলে বাকি 97.82% মামলার কোনো অগ্রগতি নেই। আপনারা জেনে অবাক হবেন, 2013 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত দেশের সংখ্যালঘুদের উপর মাত্র এক বছরে 1045টি সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে 45টি হত্যাকাণ্ড, 7টি মরদেহ উদ্ধারের ঘটনা, 10 জনকে হত্যার চেষ্টা, 36 জনকে হত্যার হুমকি, 479 জনকে হামলা বা নির্যাতন, 11 জনের কাছে চাঁদা দাবি, 102টি হামলা ও ভাঙচুরের ঘটনা, 47টি জমি দখলের ঘটনা, 45টি দখল বা উচ্ছেদের বা হুমকির ঘটনা, 11টি দেশ থেকে হুমকি, 15টি দেবত্ব সম্পত্তি দখলের চেষ্টা, 7টি শ্মশানকারী দখলের চেষ্টা, 14টি মন্দিরে হামলা, 40টি প্রতিমা ভাঙচুর, 25টি ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা, 12টি অপহরণ বা ধর্মান্তরের ঘটনা, 8 জন ধর্ম অবমাননার অভিযোগে আটক এবং দেশের 32টি জাতীয় এবং স্থানীয় নির্বাচনে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। অন্যদিকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সকল ধর্ম ও নাগরিকদের দেশের সরকার কতটুকু সম অধিকার নিশ্চিত করতে পেরেছে, সেক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশি সংবাদপত্র থেকে সংকলিত আইন ও সালিসকারীর তথ্য অনুসারে 2013 থেকে 2020 সাল পর্যন্ত 1580টি ঘটনা ঘটেছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং প্রতি বছর 197টি এরকম ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে যারা বিভিন্নভাবে আঘাত করেছে তাদের সবাই ইসলাম ধর্মাবলম্বী, আর দেশের সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে কারো শাস্তি নিশ্চিত হয়েছে এরকম উদাহরণ বিগত সময় নেই। অথচ দেশের সংখ্যালঘুদের উপর হামলা ও আক্রমণের প্রধান একটা কারণ হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত, যদিও পরবর্তীতে প্রমাণিত হয় যে এই ঘটনাগুলো সত্য নয়। ইসলামিক সন্ত্রাসীরা পরিকল্পনা করে দেশের সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য গুজব ছড়িয়ে এই ধরনের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে।
প্রশ্ন হলো, একটি স্বাধীন দেশের প্রত্যেকটি ধর্ম ও নাগরিকের সম অধিকার নিশ্চিত করার কথা থাকলেও বাংলাদেশ সরকার সেটা কি কখনো নিশ্চিত করতে পেরেছে? বাংলাদেশে কি শুধু ইসলামিক ধর্ম নিয়ে কটূক্তি করলেই বিচার হবে, নাকি হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্ম নিয়ে কেউ কটূক্তি করলে বা মন্দির বা প্রতিমা ভাঙচুর করলে তাদের শাস্তি নিশ্চিত করাও বাংলাদেশ সরকারের দায়িত্ব। দেশের হিন্দুদের মন্দির বা প্রতিমা ভাঙচুর, বৌদ্ধদের মন্দির কিংবা খ্রিস্টানদের গির্জা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলেও দেশের সরকার বা প্রশাসন কখনোই সেই ইসলামিক সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে পারেনি। বরং আমরা দেখেছি অনেক সময় হামলাকারীদের পাগল হিসেবে অভিহিত করে ছেড়ে দেওয়া হয়, কিংবা অনেকে আবার অকপটে স্বীকার করে যে তাদের ইচ্ছা হয়েছে এই জন্যই তারা মন্দির ভেঙেছে, তাদের ইচ্ছা হয়েছে এই জন্যই তারা প্রতিমা ভেঙেছে, বা এই জন্যই তারা হিন্দু বা সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। বিগত সরকারের আমলে বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসীরা কতটা ভয়াবহ ছিল এবং তারা কতটা ভয়ঙ্করভাবে হামলা করেছে তার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। 3 এপ্রিল মঙ্গলবার 2012 সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জের ফতেপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে ইসলামিক সন্ত্রাসীরা 7টি নিরীহ হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট সহ অগ্নিসংযোগ করে সবকিছু পুড়ে ছারখার করে দিয়েছে। এ ব্যাপারে দৈনিক জনকণ্ঠের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। অন্যদিকে গত 5 আগস্ট 2012 সালে জামাত শিবিরের নেতার উস্কানিমূলক বক্তব্যের কারণে দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার 6 নং অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বলাইবাজার এলাকায় সকাল 11টায় রাজারবাজার গ্রামের হিন্দু সম্প্রদায়ের 12টি বাড়িতে স্লোগান দিয়ে হামলা চালায়। সেই সময় সেই 12টি বাড়ির লোকজনকে বেধড়ক মারপিট করা হয় এবং শোভারানী রায় নামে এক গৃহবধূর সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এসব বাড়িতে লুটপাট শেষে তারা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে 12 জন আহত হয় এবং মারাত্মকভাবে আহত ও অগ্নিদগ্ধ অবস্থায় 5 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অন্যদিকে 2012 সালের 29 সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে 19টি বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। এ ব্যাপারে বিবিসি বাংলার একটি রিপোর্ট রয়েছে, যা 14 নভেম্বর 2018 সালে প্রকাশিত হয়। 28 ফেব্রুয়ারি 2013 সালে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিলে সারা দেশে হিন্দু বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলায় হিন্দু ও সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়। গত 5 জানুয়ারি 2014 সালে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দুদের উপর ভয়ানকভাবে নির্যাতন চালানো হয়। এটি নিয়ে বিবিসি বাংলার একটি রিপোর্ট রয়েছে, যা 7 জানুয়ারি 2014 সালে প্রকাশিত হয়। অন্যদিকে 10 জানুয়ারি 2014 সালে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয় যে নির্বাচনের সময় সহিংসতায় জয়পুরহাট ও গাইবান্ধায় 2 জন সনাতন ধর্মাবলম্বী মারা যান এবং নাটোর, জয়পুরহাট, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের অসংখ্য বসত ভিটা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছিল। গত 14 নভেম্বর 2018 সালে প্রকাশিত বিবিসি সেই রিপোর্টে এটা উল্লেখ করা হয় যে রামুর মতো ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগরে গত 30 অক্টোবর 2016 সালে কতটা ভয়ঙ্করভাবে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালিয়েছিল ইসলামিক সন্ত্রাসীরা। সেই হামলায় 5টি মন্দির সহ অসংখ্য বাড়িঘর হামলা, লুটপাট ও ভাঙচুর করা হয়েছিল। অন্যদিকে এই ঘটনার 1 বছর পর 2017 সালের 10 নভেম্বর একইভাবে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। 17 মার্চ 2021 সালে সুনামগঞ্জ জেলার সরলা উপজেলার হবিবপুর ইউনিয়নের হবিবপুর সোয়াপাড়া গ্রামে মাইকে ঘোষণা দিয়ে উগ্রপন্থী ইসলামিক সন্ত্রাসীরা শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে হামলা চালিয়েছিল। 2021 সালের 7 আগস্ট খুলনা জেলার রূপসা উপজেলার ঘোষঘাট ইউনিয়নের শিয়ালি গ্রামে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালায় ইসলামিক সন্ত্রাসীরা। এতে 10টি মন্দির, 58টি বাড়ি সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়। 13 অক্টোবর থেকে 18 অক্টোবর 2021 পর্যন্ত দুর্গাপূজার সময় ইসলামিক সন্ত্রাসীদের হামলার ঘটনা আপনারা সকলেই জানেন, যা ইতিহাসে রক্তাক্ত শরৎ নামে পরিচিত। 16 অক্টোবর 2021 সালে রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের 3টি গ্রামে হামলা চালিয়েছিল ইসলামিক সন্ত্রাসীরা এবং সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 66টি পরিবার। গত 4 ফেব্রুয়ারি 2023 সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার চারল, ধনতলা ও পাড়ি ইউনিয়নের 12টি মন্দিরে এবং 14টি প্রতিমা ভাঙচুর করেছিল ইসলামিক সন্ত্রাসীরা, যার প্রতিবাদে গত 6 ফেব্রুয়ারি 2023 সালে ঠাকুরগাঁও জেলার সনাতনীরা একটি বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল। এরকম অসংখ্য সাম্প্রদায়িক হামলা দেশের সংখ্যালঘুদের উপর ঘটেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল কিংবা দেশের নাগরিকদের মধ্যে একটা বিশ্বাস সবসময় থাকে যে বাংলাদেশের সংখ্যালঘু মানেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং দেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলেই দেশের সংখ্যালঘুরা নিরাপদ থাকে। প্রশ্ন হলো, যদি এমনটাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের বিগত সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেশের সংখ্যালঘুদের কতটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল?
এখন যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংখ্যালঘুর নির্যাতনের ঘটনাগুলোকে কিভাবে নেয়, বা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংখ্যালঘুদের কতটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। আপনারা জানেন যে গত 5 আগস্টের পরে সারা দেশের সংখ্যালঘুদের উপর কতটা ভয়ানকভাবে নির্যাতন ও হামলা চালানো হয়েছে। পাহাড় থেকে শুরু করে সমতলের আদিবাসী, হিন্দু ও সংখ্যালঘুদের অসংখ্য বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট সহ অগ্নিসংযোগ করা হয়েছে। অসংখ্য জমি অবৈধভাবে দখল করা হয়েছে। সারা দেশের সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা ও আত্মভা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মসূচি আয়োজন করেছে। গত 9 আগস্ট 2024 সালের 5 আগস্ট পরবর্তী এবং পূর্ববর্তী সকল নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দেশের সাম্প্রদায়িক সহিংসতা অবসান চেয়ে ডক্টর ইউনূসের কাছে একটি খোলা চিঠি উপস্থাপন করে। অন্যদিকে গত 13 আগস্ট সংখ্যালঘু শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান যে অনতিবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ তাদের আত্মভা, যৌক্তিক আত্মভা বাস্তবায়ন করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, পরবর্তীতে উনি নিজে সহ উনার প্রেস সচিব এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে সংবাদ মাধ্যমের নীরব ভূমিকার মাধ্যমে দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে গুজব বলে প্রশ্নবিদ্ধ করা হয়। যে সকল ইসলামিক সন্ত্রাসীগুলো এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করার মতো যথেষ্ট প্রচেষ্টা বাংলাদেশের বর্তমান সরকারকে গ্রহণ করতে দেখা যায়নি। আবার যে সকল সাধারণ সংখ্যালঘু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বর্তমান সরকার উল্টো সংখ্যালঘুদের অধিকার আন্দোলনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার পাশাপাশি দেশের সংখ্যালঘুদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে দমানোর জন্য সারা দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে 12টি মিথ্যা মামলা দায়ের করেন। অর্থাৎ বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারও বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা কি বলতে পারবেন যে স্বাধীনতার পরে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো সরকার বা যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে? বা দেশে ইসলামিক যে জঙ্গি গোষ্ঠী বা ইসলামিক যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদেরকে দমন করার জন্য বা তাদের শাস্তি নিশ্চিত করার জন্য কোনো সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? স্বাধীনতার 50 বছর পরেও কেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি? কেন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় প্রশাসন প্রায়শই নীরব ভূমিকা পালন করে? কেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে চালিয়ে দেওয়া হয়? আশা করছি আমাদের আজকের এই রিপোর্টের সাপেক্ষে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানাবেন। খুব শীঘ্রই আমরা আমাদের নতুন একটি রিপোর্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, এবং ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভয়েস অফ মাইনরিটি চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে আহ্বান রইল। সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার।